বিয়ের 14 বছরও যখন আমার কোনো সন্তান হয় নাই, তখন আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে আরেকটা বিয়ে করাইছে। তাও নিজের আপন বোনের মেয়ের সাথে বিয়ে করাইছে। আমার হাজবেন্ডের সাথে ওই মেয়ের বয়সের পার্থক্য ছিল প্রায় 15-16 বছর। আমার খালাতো ননদ মানে যার সাথে আমার হাজবেন্ডের বিয়ে হয়েছে, সে কখনো এই বিয়েতে রাজি ছিল না। কারণ তার অন্য একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, আর তাছাড়া সে পরক্রিয়া করতে যেয়ে ধরাও পড়ছিল। আর তখনই আমার শাশুড়ি গিয়ে এই সমস্যার সমাধান করছে। আর তাছাড়া আমার শাশুড়ির সাথে এগুলা নিয়ে আমার অনেক ঝগড়াঝাটি হইতো, যেহেতু আমার বাচ্চা হইতো না। আর আমার হাজবেন্ডের সাথে আমার টুকিটাকি বাচ্চা হওয়া নিয়ে অনেক ঝগড়া হইতো। তবে বাচ্চা নিয়ে যত ঝগড়া ঝামেলা আমরা করি না কেন, আমরা কিন্তু জানতাম না আসলে সমস্যাটা কার ছিল, আমার নাকি আমার হাজবেন্ডের। আমরা যতবারই পরীক্ষা করছি, মানে কারো সমস্যায় ধরা পড়ে নাই। মানে আমারও না, আমার হাজবেন্ডেরও না। তো যেহেতু আমাদের কারোই কোনো সমস্যা ধরা পড়তো না, এই জন্য আমরা দুজনেই আর কি ধৈর্য ধরেছিলাম। তবে মাঝে মাঝে এই ধৈর্যের বাত একদমই ভেঙে যেত। মাঝে মাঝে আমার হাজবেন্ড আমার সাথে অনেক দুর্ব্যবহার করতো, আর তার দুর্ব্যবহার দেখে আমি এতটাই দিশেহারা হয়ে যেতাম যে আমি আমার নিজেকে ধরে রাখতে পারতাম না। বিয়ের এত বছর আমি কখনোই কল্পনা করিনি যে আমার হাজবেন্ড আমাকে রেখে আরেকটা বিয়ে করবে। কিন্তু ওই যে বললাম আমার খালাতো ননদের কথা, সে ইন্টারে থাকতে একটা ছেলের সাথে সম্পর্ক করে, তো ওইখানে অনেক ঝামেলা হয়। তারপর আমার শাশুড়ি গিয়ে এক রাতের মধ্যে আমার হাজবেন্ডের সাথে তাকে বিয়ে পড়ায় নিয়ে আসে। তবে এইখানে কিন্তু আমার শাশুড়ির থেকে আমি আমার হাজবেন্ডকেই বেশি দুষবো, কারণ সেই বিয়েতে তো কোনো বাধা দেয় নাই, সেও তো বিয়ে করছে। তো আমার যখন বিয়ে হয়, বিয়ের 1 বছরের মাথা থেকে আমার শাশুড়ি বলতে থাকে, তোমার যদি তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা না হয় তাহলে কিন্তু আমি আমার ছেলেকে আরেকটা বিয়ে করাবো। আমার বিয়ের শুরু থেকে আমার শাশুড়ি সবসময় চাইতো আমার যেন তাড়াতাড়ি একটা বাচ্চা কাচ্চা হয়। এটা সবাই চাই, এটাই স্বাভাবিক, আমি নিজেও চাই। এই 14 বছরে আমি মোটামুটি আমার নিজেকে ঘরবন্দি করে ফেলছি, কারণ মানে যার সামনে যাই সবাই আমাকে শুধু এই একটা কথাই জিজ্ঞেস করে, বাচ্চা কাচ্চা হচ্ছে না কেন? কি রে, কোনো কি সুখবর আছে? আর কতদিন? আচ্ছা, কার সমস্যা, তোর সমস্যা নাকি তোর হাজবেন্ডের সমস্যা? এভাবে যখন এক একজন এক এক কথা বলতো, তখন আমি নিজেকে আস্তে আস্তে ঘরবন্দি করে ফেলি, কারোর সাথেই আর মিশি না। কিন্তু আমার হাজবেন্ড তো নিজেকে গৃহবন্দী করে নাই, সে তো দিব্যি সবার সাথে ঘুরে বেড়াতো, কোনো অনুষ্ঠানও মিস করতো না। তো কোথাও গেলে কোনো কেউ যদি জিজ্ঞেস করতো কিরে বাচ্চা কাচ্চার কি খবর, তো সে সম্পূর্ণ আমার উপর দোষ দিয়ে দিত, বলতো আমার তো কোনো সমস্যা নেই, হয়তো আমার ওয়াইফের সমস্যা। এমনটা বলেই সবার সামনে আমাকে ছোট করতো, যার কারণে একটা সময় পরে আমি আর তার সাথে কোথাও যেতাম না। আর এইভাবে ধীরে ধীরে আমাদের সম্পর্কটার মধ্যে ঘুণে ধরতে শুরু করলো। একটা সময় পর আমরা উপলব্ধি করতে শুরু করলাম যে আমাদের সম্পর্কটা আর কন্টিনিউ করা সম্ভব না। আমি আমার হাজবেন্ডকে বহুবার বলছি যে চলো তাহলে আমরা আলাদা হয়ে যাই, কিন্তু সে আবার নিজে থেকে কিছু করবে না, কারণ ওই যে সমাজ তাকে খারাপ বলবে, সে খারাপ হতে চায় না। শুধু আমাকে বলতো তুমি চাইলে চলে যেতে পারো। আমাদের বিয়েটা পারিবারিক ভাবে হয়েছে, আর যার কারণে হয়তো বা আমাদের দুজনের উপর ওই রকম যে একটা টান মহব্বত ভালোবাসা ওই রকম সৃষ্টি হয় নাই। তবে হ্যাঁ, মেয়ে হিসাবে আমি তো চাইছি আমার সংসারটা টিকে থাকুক, আমি আমার হাজবেন্ডের সাথে জীবনের শেষ পর্যন্ত থাকি। কিন্তু আমার হাজবেন্ড তো কখনোই চাইতো না। আবার তো এর মধ্যে জুড়ছে আমার খালাতো ননদের কাহিনী। সে মানে তার মধ্যে তো পরপর কয়েকটা ঘটনায় তাকে নিয়ে শুনছি, স্কুলে থাকতে সে কয়েকটা ছেলেকে নিয়ে ঘটনা ঘটাইছে। আবার এদিকে হচ্ছে আমার নানা শ্বশুর বাড়িতে মাতাব্বর হচ্ছে আমার শাশুড়ি, উনি যা বলে তাই শুনে সবাই। তো আমার খালা শাশুড়ি যখন চিন্তা করতো যে এই মেয়েটার তো অনেক বদনাম আছে, এই মেয়েকে আমি কোথায় বিয়ে দিব, কি করব, তখন আমার শাশুড়ি বলে ফেলছে তুই চিন্তা করিস না, তোর মেয়েকে আমি আমার ছেলের বউ করে নিব। তো এই মেয়ের যেহেতু আগেও এত ঘটনা ছিল, তারপর আরো একটা ছেলের সাথে তার ঘটনা ঘটছে, ধরা পড়ছে। তো তখন মেয়ের মা তো অনেক চিন্তায় পড়ে গেছে যে এই মেয়েকে আমি কোথায় বিয়ে দেবো, কি করব। তখন আমার শাশুড়ি গিয়ে সমাধান দিয়ে দিল যে আমার হাজবেন্ডের সাথে বিয়ে পড়াই দিবে। তারপর আর কি যেই কথা সেই কাজ, আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে মানে ওই মেয়েটার সাথে বিয়ে পড়াই দেয়। তো মেয়েটা আবার শুরুতে রাজি না থাকলেও পরবর্তীতে ধীরে ধীরে আমার হাজবেন্ডকে পুরাই কবজা করে ফেলে। তো যেই রাতে বিয়ে হয়েছে ওই রাতে আমার শাশুড়ি আমাকে ফোন দিয়ে বলল তোমার বাবা অনেক অসুস্থ, তুমি তোমার বাড়িতে চলে যাও। শাশুড়ির কথা শুনে আমি আমার বাড়িতে চলে যাই। তখন আবার মাগরিবের পরে হয়েছিল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমি আমার বাড়িতে চলে যাই। কিন্তু আমি তো ভাবতেই পারি নাই যে আমার জন্য কি অপেক্ষা করতেছিল। ওই রাতে আমার শাশুড়ি তার ভাগ্নিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। তো ওই দিন তারা একই সাথে ছিল। তো আমার হাজবেন্ড নাকি প্রথম দিন মানে ওই মেয়েটার সাথে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক করতে খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিল, কারণ সে হয়তো কখনো ভাবেই নাই যে তার এই খালাতো বোনের সাথে তার কোনো একদিন বিয়ে হবে, সংসার হবে। আমি তার পরের দিনই সবকিছু জেনে গেছি, কারণ তার পরের দিন সকালবেলায় আমার শাশুড়ি আমার বাবাকে ফোন দিয়ে বিস্তারিত সব ঘটনা জানায়। আমার শাশুড়ি আমার বাবাকে স্পষ্ট করে বলে দিল যে আপনার মেয়ের তো বাচ্চা হয় না, তার জন্য আমি এই সিদ্ধান্ত নিছি। তো আপনার যদি ভালো লাগে, মনে চায় আপনার মেয়েকে সংসারে পাঠায়েন, আর যদি মনে না চায় বা কিভাবে কি করবেন সেই ডিসিশনটা আমাদের তাড়াতাড়ি জানাই দিন। এই কথা শোনার পরে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তারপর আমি ওই বাড়িতে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমার বাবা অনেক চেষ্টা করলো আমাকে আটকে রাখতে, কিন্তু পারে নাই। আমি ওই বাড়িতে চলে গেছি। যাওয়ার পরে আমি ওই মেয়েকে আমার রুম থেকে বের করে দিছি। অনেক চিৎকার চেঁচামেচি করার পরে আশেপাশে সব মানুষ একত্রিত হয়ে যায়। কিন্তু আমি ভাবতে পারি নাই যে ওই দিন আমার হাজবেন্ড নীরব ভূমিকা পালন করবে। আমার হাজবেন্ড একদম সুন্দর করে সেজে গুজে ওই দিন ঘর থেকে বের হয়ে যায়।
একটা বারের জন্য একটা সান্ত্বনামূলক কথাও আমাকে সে বলে নাই। আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে সে 4 দিন পরে ওই বাড়িতে আসে। ওই 4 দিনের মধ্যে আমার শাশুড়ির সাথে আমার তুমুল ঝগড়া হয়েছে। ওই মেয়েটা ওই 4 দিন গর্ভবন্দি ছিল, শুধুমাত্র আমার শাশুড়ির সাথে সে কথা টথা বলছে, আর রুমে বসে কার সাথে যেন সারাক্ষণ চ্যাটিং করতো, হয়তো বা ওই ছেলেটার সাথে যার সাথে ওর কোনো ঝামেলা হয়েছিল। তো তারপর যখন এইরকম করতেছিল আমি চিন্তা করলাম যে না, এইখানে থাকার কোনো মানেই হয় না। তারপরে আমি আমার বাপের বাড়ি চলে যাই। তো আজকে 1 বছর হইতেছে আমি আমার বাপের বাড়িতে আছি। শুনলাম তার এই পরের স্ত্রীর নাকি গর্ভবতী হয়েছে, কনসেপ্ট করছে। তো এই আর কি। তবে হ্যাঁ, আমাদের কিন্তু এখনো ডিভোর্স হয় নাই, তো জানি না সামনে কি হবে। তবে আল্লাহ চাইলে কিন্তু আমাকে একটা সন্তান দিতে পারতো। এত ডাক্তার কবিরাজ দেখাইছি, এত আল্লাহকে ডাকছি, কিন্তু তারপর আল্লাহ কেন দেয় নাই জানি না। এত বছর পরে এসে নিজের বাবার বাড়িতে উঠছি, এই জীবনটা সত্যিই সুখের না। আমাকে হয়তো বা শেষ জীবনে বাবা মার ভাই বউদের লাত্তি উষ্টা খেয়ে এই বাড়িতেই পড়ে থাকতে হবে, কারণ আমার দায়িত্ব তো আর কেউ নেবে না। আর যদি শ্বশুর বাড়িতে থাকি তাহলে হয়তো বা কাজের মেয়ের মতো পড়ে থাকতে হবে, আর আমি সেটা কখনো মেনে নিতে পারবো না যে এত ছোট একটা মেয়ের কাছে আমি হেরে গেলাম। আমার বাপের বাড়িতে 1 বছর থাকাকালীন আমার হাজবেন্ড 2-4 বার আসছে, 2-3 দিন করে থাকছে। তবে আমার হাজবেন্ড বলছে যে তুমি চিন্তা করো না, আমি তোমার সব খরচ টরচ সবকিছুই দিব। তবে আমার হাজবেন্ডের কিন্তু তার ওই বউর সাথে ভালো সম্পর্ক নাই, কারণ ওই মেয়েটা নাকি এখনো বিভিন্ন ছেলেদের সাথে চ্যাটিং করে সম্পর্ক রাখছে, ফোনে কথা টথা বলে। আমার হাজবেন্ড বলছে ওই মেয়ের যদি বাচ্চা কাচ্চা হয়, সে সংসার করতে চাইলে করবে, না চাইলে চলে যাবে, সমস্যা নাই, ওই বাচ্চাটা তুমিই পালবা। ওর ইচ্ছা হলে সংসার করবে, না ইচ্ছা হলে ওর প্রতি আমার কোনো টান নাই, তবে তুমি আমার বাচ্চাটাকে লালন পালন করবে। আমি জানি না আসলে এটা কোনো সমাধান কিনা, আর এটা হবে কিনা এমনটা। তবে কি করব আমি বুঝতেছি না যে আমি তাদের মাঝখানে ঢোকাটা আমার ঠিক হবে কিনা। তবে আপনাদের কাছে আমি একটা পরামর্শ চাই, আপনারা আমাকে পরামর্শ দিবেন আসলে কি করলে ভালো হবে। যাই হোক, এটা একটা আপুর জীবনের গল্প, তো আপনারা আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আপুকে দিয়ে যাবেন, আর এরকম গল্প শুনতে পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।